তোমরা অনেকেই বিগত ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করেছো মিউচুয়াল ফান্ড নিয়ে, এসআইপি নিয়ে এবং কোথা থেকে এসআইপি করব, কিভাবে এসআইপি করব এবং আমার টাকা যাতে নষ্ট না হয়, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব এবং এসআইপি করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবো। সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত মিউচুয়াল ফান্ড এসআইপি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে তোমাদের কর্পাস তৈরি হবে এবং সেফ জায়গা কোনটি এবং কোন অ্যাপের দ্বারা তোমরা করলে তোমাদের কোনো কমিশন লাগবে না। মিউচুয়াল ফান্ডের এ টু জেড নলেজ এই ভিডিওতে তোমরা পেতে চলেছো, কাজে এই ভিডিওটা কেউ মিস করো না, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কোথাও মিস করো না, কারণ ফুল ডিটেলস অ্যানালাইজ করে বলবো। হয়তো কোনো ভিডিওতে আগে এরকম ধরনের ডিটেলস তোমরা পাওনি। এই কাজে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তো প্রথমেই বলে রাখি আমি কি নিয়ে আলোচনা করি আগে করব আমি বলে রাখি। প্রথমেই বলে রাখি যে এখানে মিউচুয়াল ফান্ড আমরা কোথা থেকে নেব, বিভিন্ন মাধ্যম রয়েছে, আমরা কোথা থেকে নেব এবং আলাদা আলাদা জায়গা থেকে যদি মিউচুয়াল ফান্ড নিই তাহলে কি কোনো তফাৎ আছে, কোন জায়গা থেকে নিলে আমাদের কম টাকা লাগবে। একই সাথে যদি বলি যে আমরা কোন ব্রোকার অ্যাপ থেকে নেব, অ্যাঞ্জেল আছে, গ্রো আছে, জিরোদা আছে, আপস্টক আছে, এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেটা সম্বন্ধে তোমরা জানো না, তোমাদের ধারণা নেই। হ্যাঁ, ভিডিওটা দেখলে জানতে পারবে। আমি জানি তোমাদের স্কুল বা কলেজে এই ধরনের এডুকেশন দেয় না, কিন্তু এই ধরনের এডুকেশন আর প্রত্যেকের জানা উচিত যারা পরিশ্রম করছে, নিজের ফিউচারের কথা ভাবে এবং যারা রীতিমতো মিউচুয়াল ফান্ডে মানে নিজের টাকা রেখে বা এসআইপি করে নিজের একটা বিরাট বড় কর্পাস তৈরি করতে চায় অল্প বিনিয়োগ করে। তো পুরো বিষয়টা খুব ভালো করে দেখো, খুব নলেজফুল ভিডিও, ঠিক আছে? আমি জানি অনেকের বোরিং লাগবে, সেই কারণে আগে বলে দিলাম। তারপরে দেখো, যদি কোনো মানে ফ্রড হয়ে যায় তাহলে কি এই টাকা তুমি পাবে? ধরো কোনো কারণে যে ব্যাংকের থ্রু করছো বা যে অ্যাপের থ্রু করছো সে যদি চলে যায় কি হবে? তারপরে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে মিউচুয়াল ফান্ড ট্রান্সফার করা যায়, করলে কিভাবে সহজে করা যেতে পারে। একই সাথে মিউচুয়াল ফান্ডে টাকা কিভাবে আমরা তুলে নেব, অনেকেই তো টাকা ইনভেস্ট করে, তুলবো কিভাবে, তোলার প্রসিডিওরটা কি এবং আমি টাকা ইনভেস্ট করবো কীভাবে সেগুলোও বলবো। যদি কোনো মাসে এসআইপি, অনেকে এসআইপিকে অনেকে বলে ইএমআই, তো যাই হোক না কেন সেটা যদি মিস হয়ে যায় তাহলে কোন ব্রোকার টাকা কাটে, কোন অ্যাপ টাকা কাটে, কোন অ্যাপ টাকা কাটে না, তোমরা হয়তো হিডেন চার্জেস ব্যাপারে জানো না। একই সাথে মাসে কোন তারিখে এসআইপি কাটানো বেশ হবে, মানে প্রত্যেক মাসে যে তোমার এসআইপির অ্যামাউন্টটা কাটবে বা ইউএমআই অনেকে বলে, সেই অ্যামাউন্টটা কাটবে কোন সময় হয় তোমার, বা কোন দিন, মাসের কোন দিন প্রথম দিকে বা কত থেকে কত তারিখের মধ্যে তোমরা টাকাটা কাটালে তোমার সব থেকে ভালো হবে, তোমার জন্য সুবিধাজনক হবে এবং তোমার ওটার রিটার্ন বেশি হবে সেটা বলবো। একই সাথে কোন অ্যাপ তোমার জন্য সেরা এবং যেখান থেকে মিউচুয়াল ফান্ড নিলে কম কমিশন লাগে, প্রত্যেকটা অ্যাপ কমিশন নেই কম বেশি, কোথায় সব থেকে কম কমিশন লাগে। এবার ধরো তুমি ধরো 10,000 টাকা, কেউ ধরো 500 টাকা দিয়েও এসআইপি শুরু করতে পারো, কেউ জানো 1 টাকারও এসআইপি জিওবে লঞ্চ করছে, 1 টাকা দিয়েও এসআইপি তৈরি করতে পারো। তো কোন ভাবে তুমি এসআইপিটা করবে, 10,000 টাকার এসআইপি কীভাবে, 5,000 না 2,000 করে এসআইপি করবে, কি প্রসিডিওর রয়েছে সেটা বিস্তারিত বলবে, যে 2টো না 3টে ফান্ড নেবে। তৃতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো, মানে মিউচুয়াল ফান্ডে বা এসআইপি করার সময় আমি কোন বিষয়গুলো দেখব সেটা নিয়ে আলোচনা করবে এবং শর্ট টার্ম এবং লং টার্মের জন্য বড় কর্পাস, অর্থাৎ কোটি টাকার কর্পাস বা তোমার 10 লক্ষ 15 লক্ষ টাকা তোমার যে ফিউচার গোল রয়েছে সেই টাকার কর্পাস তৈরি করতে গেলে তোমাকে কোন ফান্ডে নিবেশ করা উচিত, কোন ফান্ডগুলো বেশি রিটার্ন দিয়ে থাকে লং টাইমের জন্য, এবং শর্ট টাইম যদি গোল থাকে যে 3 বছর বা 5 বছর আমি টাকা রাখতে চাই, সেক্ষেত্রে তোমার কোন ফান্ডগুলোকে চুজ করা উচিত, সমস্তটাই কিন্তু এক্সপ্লেন করব। তো প্রথমেই এক এক করে আমি এক্সপ্লেন করি। প্রথমে দেখো, এখানে আমাদের কিন্তু বিভিন্ন অ্যাপ রয়েছে, এখন যদি মার্কেটে যাও প্রচুর ধরনের অ্যাপ রয়েছে, কিন্তু প্রত্যেকটা অ্যাপের ক্যাটাগরি কিন্তু ভিন্ন, তোমরা অনেকেই জানো না যে এখানে ডাইরেক্ট কিছু মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে, যেমন গ্রো রয়েছে, কুবের রয়েছে, জিরোদা কয়েন রয়েছে, পেটিএম মানি রয়েছে, ইটি মানি রয়েছে, আইএনডি মানি রয়েছে, ঠিক আছে, স্ক্রিপ্ট বক্স রয়েছে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। এইখানে স্টক ব্রোকার কিছু অ্যাপ রয়েছে,
ঠিক আছে, যেগুলো আমরা জানি অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, আপস্টক রয়েছে, গ্রো রয়েছে, জিরোদা রয়েছে, পেটিএম মানি, এইচডিএফসি স্কাই, এরকমভাবে বিভিন্ন রয়েছে, যেগুলো হচ্ছে কি এইচডিএফসি স্কাই রয়েছে, আইসিআইসিআই ডাইরেক্ট রয়েছে, মানে এগুলো কি মিউচুয়াল ফান্ড এবং স্টক দুটোই কেনাবেচা তুমি এই অ্যাপের মাধ্যমে করতে পারো। এছাড়া কিছু ব্যাংকের অ্যাপ রয়েছে, যে ডাইরেক্ট ব্যাংক কিছু অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলো কিন্তু তুমি মিউচুয়াল ফান্ড করতে পারো, যেমন আমাদের টপ মোস্ট ব্যাংক এসবিআই মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, এই মিউচুয়াল ফান্ড অ্যাপ, তারপর হচ্ছে এইচডিএফসি এর যে ব্যাংকের যে অ্যাপ রয়েছে, এইরকমভাবে বিভিন্ন এসআইপি, প্রত্যেকটা ব্যাংকেরই নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে, নিজস্ব অ্যাপ রয়েছে। এবার কোনটা থেকে করবে? তোমরা অনেকে ব্যাংকে টাকা রাখো, তো ব্যাংকে করলে কি সেফ? ব্যাংকে করলে কোথায় ভুল রয়েছে বা এখানের মধ্যে কোথায় করবে সেটা আগে ক্লিক। এখানে পরিষ্কারভাবে যদি দেখো, আমি এখানে পুরো ডিটেলস দিয়েছি। এখানে কিন্তু তোমরা চারটি মাধ্যম দ্বারা, ঠিক আছে, চারটে মাধ্যম দ্বারা, ঠিক আছে, চারটে প্ল্যাটফর্ম রয়েছে, চারটে মাধ্যম দ্বারা তোমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়ালি মানে এসআইপি বা স্টক তোমরা বাই করতে পারবে। তো চারটে জেনারেলি প্ল্যাটফর্ম রয়েছে, যে অ্যাপগুলো দেখলে তো চারটে মেজর ক্যাটাগরি রয়েছে, চারটে টাইপ রয়েছে। প্রথম যেটা আছে সরাসরি এএমসি। আমি এখানে বলে রাখি যে তোমরা সরাসরি এএমসি, এই যে তোমরা যে স্টক মার্কেটে নিবেশ করো বা তোমরা যে মানে মিউচুয়াল ফান্ড করো বা এসআইপি করো, সেটা কিন্তু প্রত্যেকটা এএমসি এর আন্ডারেই আসে। এএমসি কি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু এই সমস্তটা কন্ট্রোল করে থাকে। তো এক্ষেত্রে তুমি ডাইরেক্ট এই এএমসি কোম্পানিতে কোনো মাঝখানে কেউ নেই, তুমি ডাইরেক্ট চলে গেলে এএমসি কোম্পানির কাছে, আমি ডাইরেক্ট আপনাদের কাছ থেকে স্টক কিনবো, ঠিক আছে, তো তুমি ডাইরেক্ট কিনতে পারো। সেক্ষেত্রে এএমসি কোম্পানি কোনো রকম পরামর্শ তোমাকে দেবে না, ঠিক আছে, তোমার খরচ কিন্তু এক্সপেন্স রেশিও কিন্তু বেশি হবে। মানে আমরা সাধারণ মানুষ যদি চলে যাই ডাইরেক্ট মানে বড় প্ল্যাটফর্মের কাছে, এএমসি কোম্পানির কাছে, তাহলে কিন্তু তারা ছোট ছোট ইনভেস্টমেন্ট, 500 টাকার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি, তারা কিন্তু চড়া হারে তোমার থেকে কমিশন নেবে, ঠিক আছে, এক্সপেন্স রেশিও বেশি হবে, ঠিক আছে, সেক্ষেত্রে একটা সমস্যা। এবং কাস্টমার কেয়ার হেল্প তোমরা এখান থেকে পাবে, মোটামুটি যেরকম পাও, এবং তুলনামূলক তারা কি হচ্ছে, তার এএমসিতে যে ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলোই দেবে, অন্যান্য ফান্ডগুলো দেবে না। সেক্ষেত্রে তুমি শুধুমাত্র কি হচ্ছে, তাদের ফান্ডগুলোই দেখতে পারবে, অন্যান্য যে সেরা ফান্ডগুলো রয়েছে অন্যান্য এএমসি কোম্পানিতেও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে না। তো এখানে একটা ড্রব্যাক কিন্তু রয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র ডাইরেক্ট প্ল্যানই হবে। এই ডাইরেক্ট প্ল্যানটা কি সেটা আমি বলছি। তারপরে তোমার হচ্ছে ব্রোকার অ্যাপ, যেমন গ্রো আছে, জিরোদা আছে, তোমার অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, একই সাথে জিরো কয়েন রয়েছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, ওরাও পরামর্শ তোমাকে কিছু দেবে না, কোনো রকম পরামর্শ দেয় না যে কোনটাই তোমরা ইনভেস্ট করবে, কোনটা ইনভেস্ট করবে না। এখানে তাদের খরচ কিন্তু অনেকটাই কম, এক্ষেত্রে খরচ কিন্তু এখানে অনেকটাই কম, তারা কোনো রকম খরচ নেয় না, ঠিক আছে, না বললেই চলে। তারপরে কাস্টমার কেয়ার তাদেরও আছে, তাদের ফোন নাম্বার আছে, তোমরা যে কোনো সমস্যা কাস্টমারকে বলতে পারবে। হ্যাঁ, তুমি তুলনা করতে পারবে এখানে, যেহেতু তারা ফান্ড, যত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তার আন্ডারে যত ফান্ড রয়েছে, তুমি সেই ফান্ডগুলো কম্পেয়ার করতে পারবে। যেমন আমরা যদি অ্যামাজনের সঙ্গে তুলনা করি, অ্যামাজন যে প্ল্যাটফর্ম আছে সেখানে যদি একটা ঘড়ি আমরা সার্চ করি, বা ফ্লিপকার্টে যদি একটা ঘড়ি সার্চ করি, তো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আসবে এবং তুমি সেখানে দেখবে কোন ঘড়িটা তোমার ভালো লাগছে এবং কোন ঘড়িটা তোমার প্রাইস অনুযায়ী রয়েছে, কোনটার দাম কম এবং কোনটার বেশি দাম। এমনই হতে পারে যে দুটো, একটা ফোন সার্চ করছো ফ্লিপকার্ট এবং অ্যামাজনে, এর মধ্যে দেখছো বহু সেলার রয়েছে, তার মধ্যে কে কম দামে ওই ফোনটা দিচ্ছে, একই জিনিস কেউ কম দিচ্ছে, কেউ বেশি দামে দিচ্ছে। তো এইরকমভাবে তুমি কম্পেয়ার করতে পারবে। ধরো এরকমই 2-3টে কোম্পানির ফান্ড রয়েছে, কোনো জায়গায় বেশি খরচ লাগছে ফান্ডটা করতে, কোনো জায়গায় কম খরচ লাগছে, এবং কোনো জায়গায় হয়তো খুব ভালো রিটার্নও দিচ্ছে, সেগুলো তুমি কম্পেয়ার করতে পারবে, যেটা অন্য কোথাও পারবে না। শুধুমাত্র এই ধরনের যে ব্রোকার অ্যাপগুলো রয়েছে সেখানেই কিন্তু পারবে, এবং নিজের স্বাধীনতা অনুযায়ী নিজের মতো নিজে কিন্তু তুলনা করতে পারবে, কম্পেয়ার করতে পারবে, এবং তোমার জন্য, তোমার রিসার্চ অনুযায়ী যেটা বেস্ট সেটা তুমি সিলেক্ট করতে পারবে। এইখানে কিন্তু ব্রোকার প্ল্যাটফর্মগুলো সমস্ত ধরনের ফিচার্স কিন্তু দেয়। তুমি যে কোনো ফান্ড কম্পেয়ার করতে পারো, কোনটায় কম কমিশন লাগবে, কোন ফান্ডটা আমার জন্য ভালো, কোন ফান্ডটায় আমার কম ইনভেস্টমেন্ট করলে ভালো, কোন ফান্ডটায় বেশি রিটার্ন দিয়েছে, এগুলো কিন্তু করতে পারো। ডাইরেক্ট প্ল্যানে আমি আসছি। তারপরে বলে রাখি
ব্যাংকের বিভিন্ন অ্যাপ আমি বললাম যে ব্যাংকের বিভিন্ন অ্যাপ রয়েছে, এখানেও কোনো রকম পরামর্শ তোমরা পাবে না। এক্ষেত্রে তোমার খরচ বেশিও হতে পারে, কমও হতে পারে, ডিপেন্ড করছে ব্যাংকের উপর। দেখো তুমি যদি এসবিআই ব্যাংকে যাও, ঠিক আছে, তো এসবিআই ব্যাংকের তোমার হচ্ছে ম্যানেজার কি করবে, ম্যানেজার চাইবে যে তাদের এসবিআই ব্যাংকের যে ফান্ডগুলো রয়েছে সেগুলোকেই তোমাকে দিয়ে দেওয়ার। তারা কখনো বলবেই না, ধরো অ্যাক্সিস ব্যাংকের কোনো ফান্ড রয়েছে যে ফান্ডটা খুব ভালো, তো যেটা তোমার জন্য ভালো হবে সেই ফান্ড কোনোদিনও বলবেই না। সেই কারণে ব্যাংকে গিয়ে যদি বলো, তুমি যে ব্যাংকেই যাও না কেন, এইচডিএফসি যাও, তোমার অ্যাক্সিস যাও, যে ব্যাংকেই যাও না কেন, সেই ব্যাংকের ফান্ডই বেশিরভাগ ক্ষেত্রে রিকমেন্ডেশন দেবে তোমার ব্রাঞ্চ ম্যানেজার। কিংবা হয়তো যদি কেউ তোমাকে অন্য কোনো ব্যাংকেরও বলে বা অন্য কোনো ফান্ডও বলে, তাহলে তার সেখানে চড়া হারে কমিশন রয়েছে, সেই কারণে সে বলছে, হয়তো তার বা ওই ম্যানেজারের অন্যান্য কোনো কোম্পানির সাথে টাই আপ রয়েছে, সেই কারণে তার ফায়দার জন্য তোমাকে সেটা রেফার করছে। তো এইখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ব্যাংক তোমার সাহায্য অবশ্যই করবে, কিন্তু কোনো রকম তুলনা তোমরা কম্পেয়ার করতে পারবে না তোমার জন্য সেরা কোনটা, তোমার জন্য সেরা কোনটা নয়। একই সাথে এখানে রেগুলার এবং ডাইরেক্ট দুটোই থাকে, ঠিক আছে, সেটা আমি আসছি। তারপরে বলে রাখি, এখানে এজেন্ট বা কনসালটেন্ট দেওয়া হয়, বিভিন্ন এজেন্টের মাধ্যমেও তোমরা কিন্তু মিউচুয়াল ফান্ড বা এসআইপি করতে পারো। এক্ষেত্রে এজেন্টরা কী করে, হ্যাঁ পরামর্শ দেয়, তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে, তারা দীর্ঘ বিভিন্ন ম্যানেজারের সাথে আলোচনা করে এবং তাদের দীর্ঘকালীন যে এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লাগিয়ে তোমাকে কিন্তু রীতিমতো ফান্ড সিলেক্ট করবে, ঠিক আছে। এক্ষেত্রে প্রায় 1-2% তারা কমিশন নিতে পারে। এটা 1-2% ছোটো মনে হতে পারে, কিন্তু লং টাইমের ক্ষেত্রে যদি ধরো তোমার 1 কোটির কর্পাস হয়, ঠিক আছে, তাহলে মোটামুটি 1 লাখ তোমাকে দিয়ে দিতে হবে। আর যদি 2% হয় সেক্ষেত্রে 2 লাখ কী হচ্ছে নিয়ে চলে যাবে। তো এক্ষেত্রে আরও বিভিন্ন চার্জেস থাকে, হিডেন তোমরা জানো না, সেক্ষেত্রে ভালো হারে চার্জ নেয়। এবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে, তারা যে পরামর্শ দেয় তার জন্য এক্সট্রা চার্জও নেয়, কনসালটেন্ট ফিও কিন্তু তারা এখান থেকে নিয়ে থাকে। এবং এটা প্রত্যেকটাই রেগুলার প্ল্যান হয়, ডাইরেক্ট প্ল্যান হয় না। এবং রেগুলার প্ল্যান যখন হবে, কোনো একটা কোম্পানি তাদের হাতে দায়িত্ব দিয়ে থাকে তাদের যে মানে ফান্ডগুলো আছে তাদের ফান্ডগুলোকে সেল করার জন্য, সেক্ষেত্রে সেখানে ডাইরেক্ট হয় না বলে তাদের কিন্তু এখানে তোমাদের খরচটা বা এক্সপেন্স রেশিওটা অনেক বেশি হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার এখানে সব থেকে বেটার কি ডাইরেক্ট, কোনো জায়গায় যদি তুমি ডাইরেক্ট যাও, ঠিক আছে, ডাইরেক্ট যাও, কোনো মাধ্যমে না যায়, ধরো ডাইরেক্ট কোনো একটা প্রোডাক্ট রয়েছে কোম্পানির থেকে নিচ্ছ, তাহলে তোমার কাছে কম পড়ে, ঠিক আছে। সেক্ষেত্রে সেই কারণে তোমার ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে খরচটা কম হয়, আর রেগুলার প্ল্যানের ক্ষেত্রে খরচটা বেশি হয়। সেই কারণেই তোমরা কিন্তু সর্বদা চেষ্টা করবে ডাইরেক্ট প্ল্যানেরই মিউচুয়াল ফান্ড নিতে। এক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য রীতিমতো আমি যে এই অ্যাপগুলো বললাম, এর মধ্যে তুমি অ্যাঞ্জেল ওয়ানে করতে পারো, আপস্টকে করতে পারো, গ্রোতে করতে পারো, জিরোদাতে করতে পারো। এক্ষেত্রে সেরা যে অ্যাপ রয়েছে তার লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট লিঙ্ক থেকে গিয়ে কীভাবে অ্যাপ রেজিস্টার করবে এসআইপি করার জন্য, ও সেটাও সেখানে বলে দেওয়া আছে। এবং ইম্পর্টেন্ট লিঙ্কগুলো বা ইনফরমেশনগুলো স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড রিলেটেড সেখান থেকে পেয়ে যাবে। তো লিঙ্ক টেলিগ্রামের প্রথম কমেন্টে রয়েছে, ওখান থেকে গিয়ে অবশ্যই ফলো করে আসো। এরপরে দেখো আমরা জানবো, যেটা বললাম বেস্ট মিউচুয়াল ফান্ড কোথা থেকে নেব। দেখো আমি বললাম যে ব্রোকার অ্যাপ থেকে নেব, যেমন গ্রো, জিরোদা এগুলো রয়েছে। গ্রোর ইন্টারফেস কিন্তু অনেকটাই এখানে সহজ, গ্রোর যে ইন্টারফেস আছে অনেকটাই ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। এবং তারপরে ব্যাংক বা এজেন্টের মাধ্যমে নিলে কমিশন বেশি কাটে, আমি বললাম। যদি অ্যাপ থেকে নাও কমিশন ফিস কম এবং নিজের কন্ট্রোল বেশি, নিজের কন্ট্রোল রয়েছে। এখানে গিয়ে তোমার ব্যাংকে গিয়ে বলতে হবে না ম্যানেজারকে আমি এটার থেকে এই এসআইপি করবো না, এখানে রিটার্ন কম দিচ্ছে ওই এসআইপি করবো, বা এটা করবো না ওটা করবো। তো এটা তোমার ওপর ডিপেন্ড করবে, তুমি নিজের মতো করে নিজের রিসার্চ করে তুমি করতে পারবে। ব্যাংকের ক্ষেত্রে সেটা করতে গেলে তার যদি ফায়দা না থাকে হয়তো করে দেবে, তোমাকে বলবে বারবার, বা তোমাকে যেতে হবে ব্যাংকে, তো একটা সময় সাপেক্ষ এবং কমপ্লিকেটেড একটু। তারপরে এই যে প্রত্যেকটা যে অ্যাপের কথা বললাম প্রত্যেকটাই কিন্তু সেবি রেজিস্টার, আর তোমরা সেবি রেজিস্টার আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এক্ষেত্রে গ্রো, জিরোদা বা অ্যাঞ্জেল ওয়ান এগুলো কিন্তু প্রত্যেকটাই সেবি রেজিস্টার রয়েছে। মানে সেবি বলতে গেলে তোমার একটা বডি যে এই সমস্ত কিছু, মানে সরকারি বডি যে সমস্ত কিছুকে চালনা করে যাতে তোমার সাথে কোনো রকম খারাপ বিষয় না ঘটে। যেরকমভাবে ব্যাংক চালনা করে সরকার, প্রত্যেকটা ট্রানজ্যাকশন সমস্ত কিছু দেখে, সেরকমভাবে সেবি এই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের সমস্ত বিষয় খুঁটিনাটি রুলস রেগুলেশন তৈরি করে
এবং সমস্ত কিছু দেখে, এবং কেউ যদি ভুল ত্রুটি করে, বড় কোম্পানি হোক না কেন, তাদের ওপর কিন্তু ও রীতিমতো পদক্ষেপ নেয়, তাদের কে শাস্তি দেয়। তো দেখো, যদি কোনো ফ্রড হয় তাহলে কি সেবি সেই অ্যাপ বন্ধ করে দিতে পারে? হ্যাঁ, অবশ্যই সেই অ্যাপ কিন্তু সেবি বন্ধ করে দিতে পারে, এবং সেই কারণেই তোমরা কিন্তু সেবি অ্যাপ্রুভ অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ড করবে। এক্ষেত্রে তোমার যদি কোনো রকমভাবে কোনো ধরো গ্রোতে করলে, ঠিক আছে, গ্রোতে করলে, তো এক্ষেত্রে গ্রো অ্যাপ ধরো বন্ধ হয়ে গেল, তো সেক্ষেত্রে কি তোমার যে টাকা এতদিন ধরে রেখেছিলে, এসআইপি করেছিলে, সেগুলো তো গ্রো থেকে তুলতে পারবে না, কারণ অ্যাপই থাকবে না। তা কোথায় যাবে? কোনো অসুবিধা নেই, তোমার সেই সমস্ত কিছু কিন্তু তোমার আর সেবি ডিম্যাট অ্যাকাউন্টে জমা রেখে দিয়েছে। তোমার যে ডিম্যাট অ্যাকাউন্ট, তোমরা যখন রীতিমতো কোনো অ্যাপে মিউচুয়াল ফান্ড করার জন্য অ্যাকাউন্ট ওপেন করবে, তখন তোমার ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি হয়, তার রীতিমতো নাম্বার থাকে। সেই ডিম্যাট অ্যাকাউন্টে তোমার সমস্ত কিছু হোল্ড থাকবে, তোমার প্যান যে নাম্বার রয়েছে, প্যান নাম্বার নেওয়া হবে, প্যান অ্যাকাউন্টে সমস্ত ডিটেলস থাকবে। সেই কারণে অ্যাপ বন্ধ হয়ে যাক, কোনো সমস্যা কিন্তু এখানে নেই, কারণ সেবির কাছে সমস্ত ডিটেলস রয়েছে। সেবি তোমার যে শেয়ারগুলো তুমি কিনছো, মানে স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডে আমরা যে শেয়ারগুলো কিনি, ঠিক আছে, শেয়ারগুলো কিনি, সেই শেয়ারগুলো কিন্তু রীতিমতো সেবির কাছে থাকে। এক্ষেত্রে প্রত্যেকে মনে রাখবে যে এএমসি বললাম, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তেই সমস্তটা যাচ্ছে। তুমি গ্রো অ্যাপ থেকে করো, তুমি অ্যাঞ্জেল ওয়ান থেকে করো, কিংবা তুমি আপস্টক থেকে করো, কিংবা তুমি জিরোদা থেকে করো, তুমি ব্যাংকের অ্যাপ থেকে করো, কোনো সমস্যা নেই, তুমি যেখান থেকেই করো না কেন, সব কিন্তু জমা হচ্ছে এই এএমসি কোম্পানির কাছে। আর এই এএমসি কোম্পানিকে কে চালনা করছে? সেবি চালনা করছে, ঠিক আছে। তো সেবির আন্ডারে সমস্ত নজরদারিতে রয়েছে, এবং এএমসি কোম্পানি কাছে সেটা জমা রয়েছে। সেক্ষেত্রে কোনো অ্যাপ যদি বন্ধ হয়ে যায়, এএমসি কোম্পানির কাছে সমস্তটা সুরক্ষিত আছে। কিভাবে সুরক্ষিত আছে? এখানে তোমার রয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা তোমার নিজের নামে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, এবং ডিম্যাট অ্যাকাউন্টের আন্ডারে মিউচুয়াল ফান্ড রয়েছে। এবং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড বা এসআইপি যখন করবে, তার একটা ফোলিও নাম্বার থাকে, একটা ডিজিট থাকে ফোলিও নাম্বারে। সেই ফোলিও নাম্বারটা তোমার দেখবে যখনই এসআইপি করবে, তোমার ফোন নাম্বারে কিংবা ইমেল আইডিতে চলে আসবে। ওই নাম্বারটা দিয়ে তোমার সমস্ত আইডেন্টি পাওয়া যাবে। মানে তোমার স্টক মার্কেটের একটা অ্যাকাউন্ট, যেটা তোমরা ধরে নিতে পারো ডিম্যাট অ্যাকাউন্ট, তার আন্ডারে যখন ফান্ড করবে, প্রত্যেকটার এক একটা করে ফোলিও নাম্বার থাকবে, সেটা হচ্ছে সেই ফান্ডের পরিচয়, এবং ডিম্যাট অ্যাকাউন্টের আন্ডারে ফোলিও নাম্বার থাকবে। তো সেই ক্ষেত্রে অ্যাপ বন্ধ হয়ে গেলেও কোনো রকম সমস্যা তোমার হবে না, ঠিক আছে। নেক্সট হয়ে যাচ্ছে কোনো মাসে যদি ধরো এসআইপি করছো বা ইএমআই, আমরা দেখি ইএমআই যখন করি, মানে কোনো কিছু লোন নিই, তখন ইএমআই যদি না দিতে পারি সময় মতো, তাহলে আমাদের ওপর আরও চড়া হারে সুদ নেয়, যার কারণে আমাদের অ্যামাউন্ট বেড়ে যায়, আমাদের ধরো মানে কিছু চার্জ দেয় যে টাইম মতো যদি না দিতে পারি। এক্ষেত্রে এসআইপি যদি তুমি করো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যদি তুমি করো, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম চার্জেস নেই, কোনো রকম চার্জেস এখানে লাগবে না। ধরো তুমি কোনো মাসে তোমার কাছে টাকা নেই, তুমি রাখতে পারছো না, তো বন্ধ করে দিচ্ছ, এসআইপি আর করবে না, আর ভাবছো করবে না, যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো কিন্তু রীতিমতো তোমার নামেই রয়ে গেছে, ডিম্যাট অ্যাকাউন্টে রয়ে গেছে, বাদ বাকি কোনো রকম চার্জেস তোমার থেকে নেবে না, কোনো রকম পেনাল্টি তোমার পড়বে না, কোনো রকম এক্সট্রা চার্জেস তোমাকে খাটানো হবে না। আবার তোমার মনে হচ্ছে 3 মাস করছো না বা 1 মাস করছো না, মনে হচ্ছে 2 মাস পর আমি আবার শুরু করবো এসআইপি, তো এই ক্ষেত্রে আবার শুরু করতে পারো, তোমার ওপর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, ঠিক আছে। এবং যেটা তুমি 500 টাকা দিয়েই শুরু করতে পারো, কিংবা 1 টাকা দিয়েও শুরু করতে পারো, যেটা রীতিমতো জিও অ্যানাউন্স করেছে, যদিও এখনও শুরু হয়নি, শুরু হলে তো আমি জানাবো। এবার পরবর্তী কোশ্চেন হচ্ছে এসআইপি মানে করার সঠিক সময় কোনটি? দেখো, এখন থেকেই তোমরা এসআইপি করতে পারো, যে কোনো সময় শুরু করতে পারো, কিন্তু যেহেতু এসআইপি মানে প্রত্যেক মাসে তোমার সাধারণত এসআইপি থেকে টাকা কাটবে, সেক্ষেত্রে কোন তারিখে যদি শুরু করো, সেক্ষেত্রে সব থেকে তোমার জন্য বেনিফিট। এক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে তুমি যদি স্যালারিড পার্সন হয়ে থাকো, তুমি কোনো চাকরি করো, সেটা প্রাইভেট হোক বা সরকারি, কোন সময় তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে, তো তোমরা চেষ্টা করবে সেই তার পরপরই করতে, কারণ আমাদের কি হচ্ছে বিভিন্ন রকমভাবে আমরা খরচ করে ফেলি, টাকা হাতে থাকলেই অনেকের খরচ হয়ে যায়। তো টাকা আসা মাত্রই তোমরা কিন্তু সরাসরি কি হচ্ছে এসআইপিতে ইনভেস্ট করে দেবে, ঠিক আছে। তো তোমার অ্যাকর্ডিং, তোমার যখন মনে হয় যে না আমার মনে হচ্ছে 10 তারিখে টাকা পাচ্ছি, তুমি 11 তারিখে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এসআইপি করার আর একটা নির্দিষ্ট সময় বলে দেয় বিভিন্ন এক্সপার্টরা, যে এই সময় যদি করো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে অনেকটা বেনিফিট, ঠিক আছে। এবং আমি কোন ডেটে করি সেটাও আমি বলবো, তার আগে বলে রাখি এখানে তোমার মানে কোন সময় কোন তারিখে তুমি
অ্যাকচুয়ালি তোমার স্যালারি ঢুকছে তার উপর তুমি ডিপেন্ড করতে পারো, তোমার সুবিধা মতো তুমি করতেই পারো। ও প্রথম দিকে মাসের শুরুর দিকে করা নাকি ভালো, বেশিরভাগ এক্সপার্টরা মনে করে 3 বা 5 তারিখ, 3 তারিখ কিংবা 5 তারিখই, বা 3 থেকে 5 তারিখের মধ্যে, বা প্রথম 5 দিনের মধ্যে, মানে মাস শুরুর প্রথম 5 দিনের মধ্যে তুমি যদি ইনভেস্ট করো তাহলে স্টক নাকি অ্যাকচুয়ালি তোমার কম, মানে স্টকের দাম প্রাইস কম থাকে, সেই কারণে সেই ইনভেস্টমেন্টটা তোমার জন্য অনেক বেশি রিটার্ন এনে দিতে পারে। সেই কারণে 3 থেকে 5 তারিখের মধ্যে বা প্রথম দিকে করার চেষ্টা করতে পারো, যদিও এটা কোনো রিকমেন্ডেশন আমার নয়। তারপরে তোমরা অটো ডেবিট সেট করে রাখতে পারো। ধরো ব্যাংকে তোমার টাকা ঢোকে, তোমার স্যালারি অ্যাকাউন্টের টাকা ঢোকে ধরো 5 তারিখ, তুমি করে রাখতে পারো যে 6 তারিখ বা 7 তারিখে আমার অ্যাকাউন্ট থেকে যাতে অটোমেটিক আমার এসআইপির অ্যামাউন্টটা কেটে নেয়, তুমি অটো ডেবিটও করে রাখতে পারো। তো এক্ষেত্রে আমি যেটা করি, আমি 3 থেকে 5 তারিখ, 3 তারিখ, কোনো কোনো ক্ষেত্রে 4 তারিখ, এটাই আমি করি, 3-4 তারিখই প্রেফার করি বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি আমারটা বলে দিলাম। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস, মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় কোন জিনিসগুলো দেখতে হবে। একটা এসআইপি বাছছো বা একটা ফান্ড যখন তুমি অ্যাকচুয়ালি ইনভেস্ট করবে, তখন সেই ফান্ডটা রিসার্চ না করে কারোর কথায় পুরো ভরসা করে ইনভেস্ট করা উচিত না, তোমার নিজের রিসার্চ করা উচিত। কি কি বিষয় তোমাদের দেখতে হবে, জেনারেলি অনেক কিছু দেখার আছে, সেটা আমি পরে শেখাবো, কিন্তু জেনারেলি যে বিষয়গুলো তোমাদের দেখতেই হবে কোনো ফান্ডে নিজের কষ্টের টাকা ইনভেস্ট করার আগে, সেটা কি, যেমন ফান্ড টাইপ দেখতে হবে, এই ফান্ডটা কি আছে, ইকুইডিটি না ডেপ্থ, সেটা কিন্তু দেখতে হবে। যেমন ডেপ্থ যদি থাকে তাহলে এটা সেফ ইনভেস্টমেন্ট বলা হয়, রিটার্ন অনেকটা কম, তোমরা জানো 7 থেকে 10%-এর মধ্যে, 7 থেকে 8% বা 9%-এর মধ্যে হয়ে থাকে। তারপরে ইকুইডিটি অনেক বেশি কি হচ্ছে, ফ্ল্যাকচুয়েট হয়, সেক্ষেত্রে রিস্ক একটু বেশি, এগুলো দেখতে হবে যে ফান্ড টাইপটা কি আছে। দ্বিতীয় হচ্ছে রিস্ক লেভেল কত, খুব বেশি রিস্ক রয়েছে, কতটা রিস্ক লেভেল রয়েছে, সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। তোমার সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে এক্সপ্লেন করব, তোমরা কমেন্টসে করো। তৃতীয় যেটা, ফান্ড ম্যানেজার কি রয়েছে, ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা কি। আমি যখন কোনো ফান্ড নিয়ে বলি তখন আমি কিন্তু রীতিমতো বলি ফান্ড ম্যানেজারগুলো কারা রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স কি রয়েছে, কারণ ফান্ড ম্যানেজার আগে কি মার্কেটে পারফর্ম করেছিল, কোন ফান্ডে ছিল, তার হিস্ট্রি এবং তার নলেজ, তার অভিজ্ঞতা, এগুলো কিন্তু দেখা প্রয়োজন, কারণ ফান্ড ম্যানেজারই তোমার ফান্ডটাকে ম্যানেজ করবে, তোমার হয়ে কাজ করবে, তোমার টাকাটাকে ইনভেস্ট করবে, সেই কারণে ফান্ড ম্যানেজার কতটা অভিজ্ঞ খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু জানা। এরপরে যেটা চতুর্থ, এটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য, তোমাকেই দেখতে হবে, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। মানে তুমি একটা ফান্ড যখন করবে কত পার্সেন্ট তোমাকে কমিশন দিতে হবে সেই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য, তোমাকে কত টাকা দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আলাদা আলাদা ফান্ডের আলাদা আলাদা হতে পারে, যেমন কোনোটা 0.001% হতে পারে, 0.01% হতে পারে, আবার 1% হতে পারে, 2% হতে পারে, এটা ডিপেন্ড করছে কোন ফান্ডের ক্ষেত্রে কত এক্সপেন্স রেশিও আছে, এটা দেখতে হবে, কারণ কত পার্সেন্ট তোমাকে কমিশন দিতে হবে ওই ফান্ডকে চালনা করার জন্য, সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই 3-4টে বিষয় খুব ভালো করে দেখতে হবে, এবং তোমরা যদি বলো লং টাইমের জন্য আমরা ইনভেস্ট করতে চাই, তো এই 3টে ফ্যাক্টর অ্যানালাইজ করে একটা ভিডিও করে দেন যে বেস্ট 5টি বা 10টি বর্তমান বা ভবিষ্যতের জন্য মিউচুয়াল ফান্ড যেটা ভালো, সেটা যদি নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে লেখো, আমি একটা ডেডিকেটেড এক্সপ্লেন ভিডিও করে দেবো। এর পরবর্তী যে বিষয়টা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে টাকা কিভাবে তোমরা তুলবে। টাকা জমা করবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, তোমরা জানো কিভাবে, কিন্তু টাকা কিভাবে তুলবে। দেখো, তো তোমার যখন প্রয়োজন টাকা, তুমি কিন্তু তখন টাকা তুলতে পারবে, এমন কোনো ব্যাপার নেই যে টাইম লাগবে। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মানে এক্সিট লোড থাকে, সেটা 7 দিন 8 দিনের মধ্যে তুললে, কিন্তু 1-2 মাস বা 1 বছর পর তো লাগেই না কোনো ফান্ডেই প্রায়। তো সেক্ষেত্রে কোনো টাকা তোমাদের লাগবে না এক্সট্রা, তুমি যে টাকাটা তোমার এসআইপি বা মিউচুয়াল ফান্ডে রেখেছো সেইখান থেকে টাকা তুলতে গেলে ওই ফান্ডে গেলেই দেখতে পারবে ওখানে তোমার রিডিম অপশান পাবে। বেশিরভাগ অ্যাপেই রিডিম অপশান থাকবে, কিংবা কোনো কোনো জায়গায় উইথড্রল থাকবে, জাস্ট ওখানে ক্লিক করলেই কিন্তু তোমার টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে 1 থেকে 2 দিনের মধ্যে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 দিন, 24 ঘন্টার মধ্যেই টাকা তোমার চলে আসবে, কিংবা 2 দিন, মানে 1 থেকে 2 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো মোটামুটি সমস্ত প্রশ্নের অ্যান্সার দিলাম। আরও একটা কোশ্চেন রীতিমতো রয়ে গেছে, যেটা মনে হয় সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ফান্ড। দেখো, এখানে বেস্ট ফান্ড বলতে গেলে তোমরা যদি শর্ট টার্মের জন্য রাখো, সেক্ষেত্রে তোমার জন্য ডেপ্ট ফান্ড ভালো, যে খুব বেশি ফ্ল্যাকচুয়েট হবে না, একদম শর্ট টার্ম, ধরো 6 মাসের জন্য। মিনিমাম মিউচুয়াল ফান্ডে তোমার যে সময় পিরিয়ড, সেটা কিন্তু মোটামুটি 3 থেকে 5 বছর হওয়া উচিত যদি একটা ভালো রিটার্ন পেতে চাও, ঠিক
ঠিক আছে, কারণ খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, সেক্ষেত্রে রিস্কটা অনেকটা কমবে, যত লং টাইম যাবে রিস্ক অনেকটা কমবে। আর যদি ধরো লং টাইম 10 বছর 15 বছরের জন্য, যেটা আমি রীতিমতো লং টাইম ইনভেস্টার, সেক্ষেত্রে আমার কিন্তু রীতিমতো টার্গেট থাকে যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ। এক্ষেত্রে তোমরা যদি বলো যে সেরা শর্ট টাইমের জন্য মিউচুয়াল ফান্ড বা লং টাইমের জন্য মিউচুয়াল ফান্ড বলুন, তাহলে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, নাহলে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। মোটামুটি যারা স্টক মার্কেটে সেরকম অভিজ্ঞতা নেই তাদের জন্য ভিডিওটি। আশা করছি অনেক নলেজ তোমরা এখান থেকে পেয়েছো। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যারা স্টক মার্কেটের জার্নি এখনও শুরু করোনি, মিউচুয়াল ফান্ড বা এসআইপি করতে চাইছো, তাদের জন্য লিঙ্ক দেওয়া রইলো, এবং যারা করে ফেলেছো তারাও লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামকে ফলো করে রাখো, কারণ সমস্ত ডে টু ডে সমস্ত ইনফরমেশন ওখান থেকে পাবে। থেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।